সরকার তো পেট্রোল ডিজেলে একটা বড়সড় কর ছাড়ের ঘোষণা দিল, কিন্তু পেট্রোল পাম্পে দাম তো এক পয়সাও কমল না। অদ্ভুত লাগছে না ব্যাপারটা? তো এই ধাঁধার পেছনের আসল কারণটা কি? চলুন আজ আমরা এই রহস্যটা সমাধান করি। প্রশ্নটা কিন্তু খুবই সহজ আর সরাসরি। সরকার কর কমালে দামও কমার কথা, কিন্তু বাস্তবে আমরা দেখলাম কিছুই হলো না। তাহলে এই ছাড়ের টাকাটা আসলে গেল কোথায়? আসুন পুরো ব্যাপারটা আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। স্ক্রিনে দেখুন, একদিকে সরকারের বড় ঘোষণা আর অন্যদিকে আমাদের সবার অভিজ্ঞতা। এই দুয়ের মধ্যে যে আকাশপাতার তফাত, সেটাই কিন্তু আজকের আলোচনার মূল বিষয়। সরকারের এই সিদ্ধান্তের পেছনে এমন একটা বড় সংকট লুকিয়ে আছে, যা হয়তো আমাদের অনেকেরই চোখের আড়ালে ঘটে যাচ্ছিল। আসল গল্পটা শুরু হচ্ছে ভারতের তেল কোম্পানিগুলোকে ঘিরে। পর্দার আড়ালে এমন একটা সংকট দানা বাঁধছিল, যা দেশের পুরো জ্বালানি ব্যবস্থাকেই প্রায় ভেঙে পড়ার মুখে ঠেলে দিয়েছিল। মানে এই যে কর ছাড়ের ঘোষণাটা আমরা শুনলাম, এটা আসলে সাধারণ মানুষের জন্য ছিলই না। এটা ছিল দেশের তেল সরবরাহকারী সংস্থাগুলোকে বাঁচানোর জন্য একটা লাইফলাইন। তারা এমন এক আর্থিক ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছিল যে তাদের টিকে থাকাই মুশকিল হয়ে পড়েছিল। একবার ভাবুন তো, এই সংস্থাগুলো প্রতি ১ লিটার পেট্রোল বিক্রি করে প্রায় ২৪ টাকা করে লস করছিল। দেশের প্রধান তেল সরবরাহকারীরাই যদি এতটা ক্ষতির মুখে পড়ে, তাহলে পুরো ব্যবস্থাটা সচল রাখা কতটা কঠিন তা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ডিজেলের অবস্থা তো ছিল আরও খারাপ। সেখানে প্রতি লিটারে লোকসান হচ্ছিল প্রায় ৩০ টাকা। যেহেতু দেশের বেশিরভাগ পরিবহন ব্যবস্থা ডিজেলের ওপরই চলে, তাই এই ক্ষতিটা ছিল আরও অনেক বেশি চিন্তার কারণ। সব মিলিয়ে এই সংস্থাগুলোর প্রত্যেকদিন লোকসান হচ্ছিল প্রায় ২,৪০০ কোটি টাকা। বুঝতেই পারছেন, এই বিপুল আর্থিক চাপের কারণেই পুরো ব্যবস্থাটা প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। এখন প্রশ্ন হল, তেল কোম্পানিগুলোর হঠাৎ করে এত বড় লোকসান কেন হচ্ছিল? এর উত্তরটা কিন্তু ভারতের ভেতরে নয়, লুকিয়ে আছে এক আন্তর্জাতিক সংকটের মধ্যে। ব্যাপারটা হলো, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় হরমুজ প্রণালীর মতো খুব গুরুত্বপূর্ণ তেল সরবরাহের রাস্তা প্রায় বন্ধ হয়ে যায়। আর তার ফলে কি হলো, মাত্র ১ মাসের মধ্যে অপরিশোধিত তেলের দাম প্রায় ৭০% বেড়ে গেল। যেহেতু ভারত তার তেলের চাহিদার একটা বড় অংশই আমদানি করে, এই ধাক্কাটা সরাসরি আমাদের দেশের ওপর এসে পড়ল। তো এই ভয়ঙ্কর পরিস্থিতি সামাল দিতে আর জ্বালানির দামকে নিয়ন্ত্রণের বাইরে যেতে না দেওয়ার জন্য সরকার একটা ডুয়াল প্ল্যান বা দ্বিমুখী পরিকল্পনা নেয়। সরকারের কৌশলটা ছিল খুব পরিষ্কার। একদিকে দেশের তেল কোম্পানিগুলোকে বাঁচানো, আর অন্যদিকে দেশের তেল যাতে দেশের বাইরে চলে না যায় সেটা নিশ্চিত করা। এই ছবিটা পুরো পরিকল্পনাটাকে খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছে। দেখুন, পেট্রোল আর ডিজেলের উপর যে স্পেশাল এডিশনাল এক্সাইজ ডিউটি বা সংক্ষেপে SED আছে, সেটা প্রতি লিটারে ১০ টাকা করে কমানো হয়েছে। এই টাকাটা সরাসরি তেল কোম্পানিগুলোর লোকসান কমাতে সাহায্য করেছে। আর ঠিক একই সাথে ডিজেল আর প্লেনের জ্বালানির ওপর নতুন করে রপ্তানি কর বসানো হয়েছে। এখন ভাবছেন, রপ্তানি কর কেন? কারণ আন্তর্জাতিক বাজারের দাম বেশি থাকায় বেসরকারি রিফাইনারিগুলো সব তেল বিদেশে বিক্রি করে দিচ্ছিল। এই রপ্তানি শুল্ক বসানোর ফলে তাদের জন্য দেশের বাজারে তেল বিক্রি করাটাই বেশি লাভজনক হয়ে ওঠে। আর এতে দেশের ভেতরে তেলের অভাব হওয়ার আশঙ্কাও কমে যায়। এই পরিকল্পনাটা কাজে দিলেও এর জন্য কিন্তু সরকারকে একটা বিশাল আর্থিক মূল্য দিতে হচ্ছে। চলুন দেখি, এই স্থিতিশীলতা বজায় রাখার জন্য ঠিক কী দাম দিতে হচ্ছে। এই শুল্ক ছাড়ের কারণে সরকারের বছরে প্রায় ১.৩ ট্রিলিয়ন টাকার রাজস্ব ক্ষতি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এটা একটা অসম্ভব পরিমাণ টাকা, যা সরকারের কোষাগার থেকে সরাসরি বেরিয়ে যাচ্ছে। এই চার্টটা দেখলেই বুঝতে পারবেন যে এই বিশেষ আবগারি শুল্কটা সরকারের আয়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ। প্রতি বছর এই খাত থেকে সরকার বিশাল পরিমাণ আয় করে। তাই হঠাৎ করে এই ছাড়টা সরকারের বাজেটের উপর একটা বড়সড় চাপ তৈরি করেছে। অর্থমন্ত্রীর এই কথাটা সরকারের উদ্দেশ্যটা একদম পরিষ্কার করে দেয়। তাদের প্রধান লক্ষ্য ছিল সাধারণ মানুষকে ভয়ঙ্কর মূল্য বৃদ্ধির হাত থেকে বাঁচানো। তার জন্য যদি সরকারের নিজেরও বিপুল আর্থিক ক্ষতি হয়, তবুও। আচ্ছা, এত কিছু তো জানা গেল, কিন্তু এখন প্রশ্ন হল, ভবিষ্যতে কি হবে? এই ব্যবস্থাটা আর কতদিন টিকবে? তাহলে মূল কথা হল, এটা একটা খুবই ব্যয়বহুল আর অস্থায়ী সমাধান। সরকার একদিকে মূল্যস্ফীতি সামলাতে চাইছে, অন্যদিকে তেল কোম্পানিগুলোকে রক্ষা করতে চাইছে, কিন্তু এর জন্য নিজের কোষাগার খালি করতে হচ্ছে। এই পুরো ব্যবস্থাটা প্রতি ১৫ দিন অন্তর রিভিউ করা হবে, যার মানে হল সবকিছুই এখন বিশ্ব পরিস্থিতির উপর নির্ভর করছে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়াচ্ছে,
আন্তর্জাতিক পরিস্থিতি যদি তাড়াতাড়ি স্বাভাবিক না হয় তাহলে এই দামি ভারসাম্য রক্ষার খেলাটা আর কতদিন চলতে পারে এর উত্তরটা একমাত্র সময়ই দিতে পারবে।